মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী, জানালেন ত্রাণমন্ত্রী। এবং ৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন, বললেন সংস্কৃতি মন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে আসা উদ্যোক্তাদের সহযোগিতা করবে সরকার। আইসিটি বিভাগ থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়া হবে। উদ্যোক্তাদের জামানতবিহীন অর্থ সহায়তা নিশ্চিতে মন্ত্রী ও উপদেষ্টাকে ছাড়াই এ সংক্রান্ত কোর কমিটি গঠন করা হয়েছে। এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়ার অন্যতম চালিকা শক্তি। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, পথ চলা সহজ নয়। সফলতার জন্য নানা ধরনের চ্যালেঞ্জ, প্রতিকূলতা ও বাধা অতিক্রম করতে হবে। তবে দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস থাকলে সফলতা অর্জন সম্ভব। পরে কয়েকটি সম্ভাবনাময় প্রকল্পের জন্য উদ্যোক্তাদের অনুদান তুলে দেন সরকার প্রধান। আমরা ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা, তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা, যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে যাকে একদম আপনি একদম ফ্রেশ স্টার্টআপ নেই, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে, না একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে। এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করা হয়েছে। তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন। দুপুরে সচিবালয়ে বন্যা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের 7টি জেলার 59টি উপজেলায় বন্যা কবলিত প্রায় 1,55,000 পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এছাড়া বন্যায় এ পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে। ত্রাণমন্ত্রী আরও বলেন, বন্যা দুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলার জন্য 20 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান ত্রাণমন্ত্রী। এদিকে একই ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেন, চট্টগ্রাম অঞ্চলের বন্যায় ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারি উদ্যোগে দ্রুত নতুন বীজতলা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করা হবে। 7টি জেলা এবং সিলেট অন্তর্ভুক্ত 8টি জেলায় বন্যায় কবলিত হয়েছে। এখানে 59টি উপজেলার 368টি ইউনিয়ন, 12টি পৌরসভা ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। এখানে মৃত্যুবরণ হয়েছে 54 জন, তার বেশিরভাগে পাহাড়ি ধসের মধ্যে মৃত্যুবরণ করেছে। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্য পরিচালনার জন্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী উনি এসেছেন, উনি ছিলেন এই এলাকায় এতদিন। এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, উনি সার্বক্ষণিক ওই এলাকায় মনিটরিং করছেন। 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। আগামী 5 আগস্টের মধ্যেই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ সচিবালয়ে জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের তাৎপর্য তুলে ধরতেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।
পরিচালনা কমিটি গঠন, গেজেট প্রকাশ ও জনবল নিয়োগ সহ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ায় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে দ্রুতই এটি উদ্বোধন করা হবে। জাদুঘর নির্মাণে ১১৫ কোটি টাকা ব্যয় এবং সম্ভাব্য অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে সরকার তদন্ত করবে এবং অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ-উর-রহমান বলেন, জাদুঘরের উদ্বোধন এবং দুর্নীতির অভিযোগ দুটি পৃথক বিষয়। অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে দেখা হবে। পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। সেই পরিচালনা পর্ষদ প্রথম মিটিং আগামী 2-1 দিনের মধ্যে আমরা মিটিং করে আমাদের ওই যে জনবল নিয়োগের যে বিষয়টা সেটা আমরা চূড়ান্ত করব। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তার অনুমতি নিয়ে আমরা এই জুলাই জাদুঘরটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। প্রধানমন্ত্রীর অনুমতি তিনি সময় কবে দিতে পারবেন, অথবা তিনি অনুমোদন তো সময়ের কত তারিখে করা উচিত বলে উনি মনে করেন, সেটা ঠিক হলেই আমরা অতি দ্রুত সুনির্দিষ্ট দিন তারিখ বলাটা এটা সমীচীন হবে না। অতি দ্রুত আমরা আমাদের প্রয়োজনে অতি দ্রুত সেই জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর আমরা উদ্বোধন করব। আন্দোলনকারী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিকেলে জাতীয় সংসদে পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান। বলেন, বন্যা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে, তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে, এটি আমাদের প্রত্যাশা। এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রশাসনের ভুল সিদ্ধান্তে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে তা পুষিয়ে দেওয়া হবে। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় চাপে নেই সরকার, বরং তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ-উর-রহমান। আজ সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা জানান। বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। এই অবস্থায় ডিসেম্বরে আসবেন বলে তিনি যে ঘোষণা দিয়েছেন সেটিকে সরকার স্বাগত জানিয়েছে। হাসিনা দেশে এসে হত্যা মামলার বিচারের মুখোমুখি হবেন বলেও জানান তিনি। এ সময় রাজধানীর জলাবদ্ধতা নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ঢাকায় সাম্প্রতিক পানি জমে থাকার ঘটনা বন্যা নয়, বরং জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতা দীর্ঘদিনের অপরিকল্পিত উন্নয়ন, অকার্যকর প্রকল্প বাস্তবায়ন এবং অর্থের অপচয়ের ফল। ব্রিফিংয়ে সংবিধান সংশোধন কমিটির আলোচনায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদ-উর-রহমান। আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়। এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়। তো এটাই আর কি। সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। উনি যদি আসেন, আমরা তো চাপের প্রশ্ন কেন, আমরা তো চাইছি উনি আসুন। গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় 2 অবুঝ শিশু সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নিয়ামুল হালিম চৌধুরী। তিনি জানান, সাইদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত তার স্ত্রী নাসিমার কাছ থেকে নেশার টাকা চাইতেন এবং তাদের মধ্যে প্রায় পারিবারিক কলহ হতো। এরই জেরে গত 12 জুলাই সাইদুল তার স্ত্রীর কাছে 3000 টাকা দাবি করেন এবং সেই টাকা না দেওয়ার কারণেই তার স্ত্রীকে তিনি হত্যা করেন। নিহত ভিকটিমের স্বজনরা জানান, নাসিমা আক্তারের স্বামী মাদক সেবন করতেন এবং কাজে কর্মে কোনো আগ্রহ ছিল না। ভিকটিম নাসিমা
কাছ থেকে নেশার টাকা নেওয়ার জন্য তাদের মধ্যে প্রায় ঝগড়া লাগতো। গত 12 তারিখে রবিবার নিহত নাসিমা পোশাক কারখানা থেকে বেতন পান। ওই দিন রাতেই অভিযুক্ত স্বামী সাইদুল ইসলাম তার স্ত্রীকে 3000 টাকা দিতে বলেন, কিন্তু ভিকটিম তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইদুল ইসলাম ভিকটিমকে এলোপাথালি ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার 8 বছরের মেয়ে সামিয়া এবং 5 বছরের ছেলে জিসান ঘরের মধ্যেই ছিল এবং তাদের সামনেই তার মায়ের মৃত্যু হয়। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সিলেটের বহুল আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় 4 আসামিকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে 6 জন নাম উল্লেখিত সন্দেহজনক 2 জনকে গ্রেফতার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ডিএনএ পরীক্ষায় 8 আসামির মধ্যে 6 জনের সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায়। পরে 2021 সালের 3 ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। এই দুর্যোগ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে। দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় তৈলার দ্বীপে বন্যা কবলিত স্থান পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি সবসময় দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে আছে এবং থাকবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ত্রাণ বিতরণকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম এবং আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিন উদ্দিন উপস্থিত ছিলেন। কোনোভাবেই যেন খাদ্যের কোনো সমস্যা না হয় এবং প্রত্যন্ত অঞ্চল এবং যারা পানিবন্দী আছেন সেখানে যেভাবেই হোক সেখানে পৌঁছতে হবে, খাদ্য সেখানে দিতে হবে। সে ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। প্রশাসনের যারা ব্যক্তিরা রয়েছেন তারা কাজ করছেন এবং দলের পক্ষ থেকেও সবাই এখানে দৌড়ে আসছেন। নিশ্চয়ই বাংলাদেশ এমন একটি জাতি, তারা বহু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে তারা টিকে আছে যুগের পর যুগ ধরে, ঐতিহাসিক কাল ধরে। ইনশাল্লাহ এখন প্রযুক্তির কারণে হয়তো সেই দুর্যোগ মোকাবেলা করা কঠিন নয়। আমরা সেই প্রযুক্তির সাথে সমন্বয় করে এখানে ত্রাণ তৎপরতা চালানো হবে, এই দুর্যোগকে মোকাবেলা করা হবে। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানে দেশটির সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউজম্যাক্স ও ফক্স নিউজকে দেয়া পৃথক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক হামলার পর ইরানকে অনেকটাই পাথর যুগে ফিরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের নৌ ও বিমান বাহিনীর বড় অংশ ধ্বংস হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং অস্ত্র উৎপাদনের সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদেরও হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ট্রাম্প বলেন, 4 মাস আগের ইরান আর বর্তমান ইরান এক নয় এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং তার দেয়া ক্ষয়ক্ষতির পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর 20% ফি আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এ ধরনের পদক্ষেপকে জলদস্যুতার শামিল বলে অভিহিত করেছেন তিনি। সাও পাওলোতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট লুলা এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে আল জাজিরা। ওই অনুষ্ঠানে লুলা আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশ দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বলে আমি বিশ্বাস করি। অথচ
তারাই এখন জলদস্যু হতে চাচ্ছে। এর আগে সোমবার ট্রাম্প ঘোষণা দেন হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা সব ধরনের পণ্যের উপর 20% নিরাপত্তা ফি আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। তার দাবি, এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনীর যে ব্যয় হচ্ছে সেই অর্থের অংশ হিসেবে এই ফি আদায় করা হবে। ট্রাম্পের এই প্রস্তাব ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। লঙ্কা প্রিমিয়ার লিগের আসন্ন আসরে খেলা হচ্ছে না লিটন দাসের। জানা গেছে তিনি নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন টুর্নামেন্ট থেকে। মূলত চোটের কারণেই খেলা থেকে সরে এসেছেন তিনি। এর আগেই বাংলাদেশি তারকাকে দলে ভিড়িয়েছিল এলপিএল এর ফ্র্যাঞ্চাইজি গল গ্যালান্টস। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন। এমনকি অধিনায়ক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ না খেলে এলপিএলে যাওয়ার কথা ছিল তার, কিন্তু সবকিছু পরিবর্তন করে দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে এলপিএল থেকেও ছিটকে গেলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। আগামী 17 জুলাই মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া এই টি-20 টুর্নামেন্ট। 8 আগস্ট পর্যন্ত হতে যাওয়া এই আসরে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের 5 ক্রিকেটারের। তবে লিটন সরে আসলেও এবারের এলপিএলে খেলবেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। চলতি বিশ্বকাপ ফুটবলে এখন পর্যন্ত একবারের জন্য পিছিয়ে পড়েনি ফ্রান্স কিংবা স্পেন। তবে সেমিফাইনালের লড়াই শেষে এই অনন্য রেকর্ড ধরে রাখতে পারবে মাত্র একটি দল। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 1টায় যুক্তরাষ্ট্রের ডালাসে মুখোমুখি হবে ইউরোপের 2 পরাশক্তি। টুর্নামেন্টে এখন পর্যন্ত 14 গোল করে মাত্র 2টি গোল হজম করেছে ফ্রান্স। দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে 8 গোল নিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন। কোয়ার্টার ফাইনালে চোটের সংখ্যা থাকলেও তাকে সেমিফাইনালের জন্য পুরোপুরি ফিট বলে জানিয়েছেন কোচ দিদিয়ের দেশাম। অন্যদিকে স্পেনের আক্রমণের প্রধান ভরসা তরুণ তারকা লামিন ইয়ামাল। ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক 2 সেমিফাইনালেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে এবার নতুন অধ্যায়ের অপেক্ষা, যেখানে জয়ী দল ধরে রাখবে নিজেদের অপরাজিত যাত্রা এবং নিশ্চিত করবে ফাইনালের টিকিট, আর পরাজিত দলের শেষ হবে শিরোপার স্বপ্ন। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। মেধাবী উদ্যোক্তাদের 5 কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী, জানালেন ত্রাণমন্ত্রী। এবং 5 আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন, বললেন সংস্কৃতি মন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াত অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।